ডক্টর সাফাত, আপনি যদি আমাকে শুনতে পান তাহলে আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কেমন হবে? ভারতের লোকসভা নির্বাচনকে নিয়ে আপনার মূল্যায়নটা কি, আর কেনই বা আমাদের আসলে এই ভারতের নির্বাচনের দিকে এত নজর থাকে, আর কি ধরনের গুরুত্বই বা আমাদের কাছে কেন এর বেশি গুরুত্ব? আপনার বিশ্লেষণটা কি বলে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি আমি মোবাইলে আছি। আমি আমার ল্যাপটপে পাচ্ছিলাম না, আওয়াজটা ঠিক মতো শোনা যাচ্ছে না, আপনার প্রশ্নটা ঠিক মতো আমি শুনতে পারিনি। আন্দাজ করে বলছি, ইন্ডিয়ান ইলেকশনে সবসময় কিন্তু শুধু বাংলাদেশের নয়, সমগ্র দুনিয়ার একটা ইন্টারেস্ট থাকে। আর এই নির্বাচনটা বেশি ছিল, তার কারণ ছিল যে থার্ড টার্ম বিজেপি সরকার গঠন হবে কি হবে না। এবং গত এই প্রায় 1.5 মাস 2 মাস আমি ইন্ডিয়ান একটি অবজারভেশন টিমের সাথে ডিজিটালি এবং ফিজিক্যালি অবজারভেশন করছিলাম থ্রু আউট দি ক্যাম্পেইন। তো এই জায়গাটা থেকে অনেকগুলো বিষয় আছে যেগুলো বিস্তারিত আলোচনার এখানে সময় নেই। বাট যেটা হয়েছে যে নরেন্দ্র মোদী সাহেব, দ্য প্রাইম মিনিস্টার, থার্ড টাইম উনি মোটামুটি ওনার বডি ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং, উনি এবং তার সেকেন্ড ম্যান অমিত শাহ একরকম, আমার মনে হয় যে তারা খুব কনফিডেন্ট ছিলেন যে যেই কার্ড তারা খেলছিলেন অন্য কার্ড বাদ দিয়ে, তারা খেলছিলেন কমিউনাল কার্ড, তারা খেলছিলেন রিলিজিয়াস কার্ড। এবং এই রিলিজিয়াস কার্ড খেলতে গিয়ে উনি রাম মন্দির তৈরি করলেন, বিশাল একটা আয়োজন করলেন, দুনিয়াকে দেখালেন যে তার অ্যাচিভমেন্ট। এবং এই করতে গিয়ে তিনি ধর্মীয় অনুভূতির জায়গায় ঢুকে গেলেন, এমনকি নিজেকে মানুষ হিসাবে না বললেন উনি ভগবান। উনি যদি ভগবান হন তাহলে সাধারণ মানুষ তার কাছে যাবে কিভাবে? উনি যেটা এবার বুঝতে পারেননি, বিকজ এই গত 2 টার্মে ওনার যে ধরনের মিডিয়াকে উনি ক্যাপচার করে রেখেছিলেন, যে ধরনের বাক স্বাধীনতাকে উনি অনেকখানি খর্ব করেছিলেন, একটা ডিক্টেটোরিয়াল ম্যাথোডোলজিতে তিনি ভারতকে চালাচ্ছিলেন, সেই জায়গায় উনি বুঝতে পারেননি যে সাধারণ মানুষ, ভারতের যে লার্জ একটা সাধারণ মানুষ, যাদের জন্য দ্রব্যমূল্য বড় একটি বিষয়, যাদের জন্য সুপেয় পানি একটি বড় বিষয়, যাদের জন্য ভ্যাকসিন একটা বড় বিষয়, যাদের জন্য বেকারত্ব একটি অনেক বড় বিষয়, সেখানে ধর্মের বিষয় নাই, সেখানে প্রশ্ন হচ্ছিল পেটের। এবং একই সাথে ভারতে একটি লার্জ নন কমিউনাল যে মিডল ক্লাস আছে, তাদেরকে কিন্তু দাবিয়ে রাখা হয়েছিল প্যান্ডেমিক কারাপশন এবং এই যে অলিগার্কিক একটা উত্থান ভারতে হয়েছিল। এই সব মিলিয়ে আমার মনে হয় যে বিজেপি গভর্নমেন্ট কুড নট রিড, ভালো মতো মানুষের মন মানসিকতা পড়তে পারেনি। এবং সবচেয়ে বড় তাদের যে সেটব্যাকটা হয়েছে 3টি জায়গায়। একটি হয়েছে, ধরে নিয়েছিল যে উত্তরপ্রদেশ হচ্ছে লার্জেস্ট স্টেট, যেখানে 80টি সিট। এই 80টি সিট তারা ধরে রেখেছিল যে মিনিমাম 70 থেকে 75টা সিট এনশিওর। আর যেভাবে ওখানে এন্টি মুসলমান, এন্টি দলিত যে ক্যাম্পেইন চলছিল সেদিকে খেয়াল করেননি। আর সেকেন্ডটা ছিল ওয়েস্ট বেঙ্গল, এবং ধরে নিয়েছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে আরো ভালো করবেন, এবং একই সাথে অন্যান্য স্টেটের গুলো কথা আছে, কিন্তু তা হয়নি। সবচেয়ে বড় সেটব্যাক হয়েছে উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশের প্রবলেমটাকে কিন্তু বিজেপিকে এখন ক্ষমতা আসতে দিতে পারছে না। এখন যেটা হবে বিজেপির জন্য, বা যদি আমি বলি এনডিএ, এই এনডিএ জোটকে একত্র করে ক্ষমতা হয়তো আসতে হবে। তারপরেও এই জোটের মধ্যে 2 জনকে নিয়ে, মেইন 2 জন, একজন হচ্ছেন চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টি, আর একটা হচ্ছে জেডিইউ বিহারের নীতিশ কুমার। এখন এই 2 জন কি টার্মস কন্ডিশনে ওনাদের সাথে আসবেন, যতটুকু আমি এই সারাদিনে আমাদের যে গ্রুপ থেকে খবর নিয়েছি, বিজেপির ভিতরে এখন একটা গুঞ্জন উঠেছে যে নরেন্দ্র মোদী এন্ড অমিত শাহর দিন শেষ হয়ে গেছে কিনা। তাই যদি হয় তাহলে
ওখান থেকে প্রধানমন্ত্রী কে হবে, জি এটা একটা বড় প্রশ্ন দাঁড়াবে। দ্বিতীয় প্রশ্ন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই দুই পার্টিকে আনতে হলে তাদের ডিমান্ডটা কি হবে, তাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে। এই জায়গায় ডক্টর সাখাওয়াত এই জায়গাটা থামাই আমি একটা বিরতি নেই। আমি